হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, এস ব্লকের পরে আমরা চলে আসলাম পি ব্লক পড়তে। তো পি ব্লকটা একটু বড়, কারণ পি ব্লকে তো অনেকগুলো গ্রুপ আছে। গ্রুপ 13, 14, 15, 16, 17, 18, 13 থেকে 18 হচ্ছে পি ব্লক বললো। প্রতিটা গ্রুপ আমরা একটু ইন্ডিভিজুয়ালি পড়বো, কোন গ্রুপ থেকে কি প্রশ্ন আসতে পারে, কোন গ্রুপের কি কি প্রশ্ন আসে সবগুলো আমরা দেখবো। তার আগে আমরা একটু ইন জেনারেল পি ব্লক নিয়ে আলোচনা করি, চলো। তো পি ব্লক পড়া শুরু করার আগে দেখো একটা টার্ম আমরা পড়বো, প্রতিনিধি মৌল। প্রতিনিধি মৌল জিনিসটা কি? দেখো, প্রতিনিধি কারা হয়? যাদের মধ্যে একটু লিডারশিপ কোয়ালিটি আছে, যে সব রুলস মেনে চলতে পারে, এরকম। ঠিক তেমনি এস ব্লক আর পি ব্লক, তোমরা এই ছোটবেলায় পড়ছো না, আহ্বান নীতি, হুন্ডে নীতি, পাওয়ালের বর্জন নীতি, এই অষ্টক পূরণের নিয়মগুলা ওরা একটু ভালো মতো মেনে চলে। এই কারণে এস ব্লক আর পি ব্লকের মৌলগুলা তোমার প্রতিনিধি মৌল। আর ডি ব্লকের মধ্যে দেখবে খালি ব্যতিক্রম, এটা ব্যতিক্রম, ওটা ব্যতিক্রম, আচ্ছা যাই হোক। এরপরে হচ্ছে দেখো, পি ব্লক একটা অলরাউন্ডার গ্রুপ। এখানে তোমার ধাতু আছে, হ্যাঁ, অধাতুও আছে, আবার উপধাতুও আছে, সবকিছু মিলে তোমার পি ব্লক, যার টোটাল সংখ্যা হচ্ছে 36টা। এটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন। তো সংখ্যাও জানবা, 12টা অপধাতু। তো অপধাতু কারা? যাদের মধ্যে কিছুটা ধাতব বৈশিষ্ট্য আছে, কিছুটা অধাতব বৈশিষ্ট্য আছে। যেমন সিলিকন, জার্মেনিয়াম, এগুলো খুব ফেমাসলি ইউজ হয়, তোমরা জানো, অপধাতু হিসেবে। এখন এই কথাগুলো যদিও আমি তোমাদেরকে গ্রুপে বলবো, ইন্ডিভিজুয়াল গ্রুপে বলবো, তাও একটু আরেকবার বলে দিই যে গ্রুপ 15কে বলা হয় তোমার নিকটোজেন বা শ্বাসরোধকারী গ্রুপ। দেখো, গ্রুপ 16কে বলা হয় চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী মৌল। আকরিক কি? আকরিক হলো যখন তোমার ধাতুর সাথে আরো অন্যান্য বিভিন্ন খনিজ মৌল মিশ্রিত থাকে। ওই যে তোমরা নবম শ্রেণীতে অধ্যায় 10 যে পড়ছো, ধাতু ও অধাতু চ্যাপ্টারের বিভিন্ন আকরিক দেখছো না? ওই আকরিকের কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, তারপরে আসো, হ্যালোজেন বলা হয় তোমার গ্রুপ 17কে, এটাও তোমরা জানো। হ্যালোজেন মানে হলো সামুদ্রিক লবণ উৎপন্নকারী। আর গ্রুপ 18কে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এই ধর্মগুলো আমরা গ্রুপে যে আবার ডিটেলস দেখবো, চলো। এবার আমরা কিছু ধর্ম দেখি। আমার না এইভাবে না আসলে ধর্ম আলোচনা করতে ভালো লাগে না, কারণ এখানে যে কথাগুলা বলছে, এই সবগুলা কথা আমার সামনে আইসাই পড়বে। দেখো এখানে কি বলছে, বলছে তোমার পারমাণবিক আকার বৃদ্ধি পায়। বাম থেকে ডানে গেলে কি বলছে? পারমাণবিক আকার বৃদ্ধি পায়, আয়নীকরণ বিভব হ্রাস পায়, ধাতব ধর্ম বৃদ্ধি পায়। তো আমি তো এই যে বৃদ্ধি যে পায়, এটা তো আমি যে পড়বোই সামনে। আচ্ছা, তারপরে কি বলছে? বলছে যে পি ব্লকের মৌলগুলা পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে। কিরকম? যেমন তোমরা পড়ে আসছো, সালফারের যোজনী 2ও হতে পারে, 4ও হতে পারে, 6ও হতে পারে। তারপর তোমরা দেখছো ফসফরাস পিসিএল 3ও গ্রহণ করে, আবার পিসিএল 5ও গ্রহণ করে। এখানে তুমি শুধু জানলা যে ওরা একাধিক যোজনী দেখায়, কিভাবে দেখায় এটা আমরা ডিটেলস দেখবো। তোমার খালি ডিওরবিটাল থাকে, উত্তেজিত করি, তারপরে হয়। যাই হোক, ওখানে যাচ্ছি। তারপরে আকার যে হ্রাস পায়, তোমরা জানো গ্রুপের উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায়, বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। এই জিনিসগুলো পি ব্লকে ঘটবে। তারপরে তোমার কি বলা হয়েছে? যে তোরা আয়নিক বন্ধন গঠন করে, সমযোজী যৌগ গঠন করে। কেন? কারণ আমি একটু আগে বললাম এখানে ধাতুও আছে, অধাতুও আছে। তাহলে ধাতুটা করবে আয়নিক বন্ধন, অধাতুটা করবে সমযোজী বন্ধন। তারপরে তোমার কি বলছে? যে হ্যাঁ, আয়নিক সমযোজী, এই একই কথাগুলো বলছে। এগুলা সব কিন্তু আমরা ডিটেলস দেখবো। জাস্ট ধর্মগুলা কি একটা ওভারঅল আইডিয়া নেওয়া, যে এই গ্রুপে, এই ব্লকে কি কি জিনিস থাকতে পারে। এখন শুরু হলো আমাদের আসল টপিক। আমরা চলে গেলাম গ্রুপ 13তে। এখন গ্রুপ 13 পড়ার জন্য আমাকে তো সবার আগে জানতেই হবো, তাই না, যে গ্রুপ 13তে কি কি মৌল আছে। কি কি মৌল আছে তোমরা বলো তো? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। এই যে 4টা মৌল, আরো কিন্তু আছে, একটা দুটা আছে, ওগুলো আমার লাগবে না, আমার লাগবে এই 4টাই। এই করে জানলে আমার হবে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম। এখানে একটা কবিতা যে অনেকে মনে রাখে, বাংলাদেশ আওয়ামী লীগ গেল ইন্ডিয়া, আরো অনেকে নাম দেয়, বর এলো গেল ইন্ডিয়া। এভাবে তোমার যদি মনে রাখতে সুবিধা হয়, তুমি কবিতা দিয়ে মনে রাখবা। এখানে মেনলি আমরা কোনটা দেখি সবসময়? বোরন দেখি আর অ্যালুমিনিয়াম দেখি। এটা তো আমাদের প্রত্যেক ইউজ হয়। এই দুইটার বৈশিষ্ট্য নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো চলো শুরু করি। দেখো, আমি সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। এখানে যে প্রথম প্রশ্নটা লিখছি, এই প্রশ্নটা অনুধাবনে আসবে। পরে যে প্রশ্নটা লিখছি দেখো, অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও তোমার অনুধাবনে আসবে। ইভেন এটা গ নাম্বারেও আসে, মানে অতিরিক্ত কোনো কথা হবে না, সরাসরি সব প্রশ্ন। এই গ্রুপ থেকে কি কি প্রশ্ন আসতে পারে, ওই প্রশ্নের ভিতরে যে আমরা শিখবো যে ওটার ভিতরে কি কি কনসেপ্ট আছে, কি কি নলেজ আছে। তো প্রথম যে কোশ্চেনটা, হ্যাঁ, 1 নম্বর যে কোশ্চেনটা, যে বোরনের অম্লধর্মী অক্সাইড গঠন। আচ্ছা, কারো অক্সাইড যে অম্লধর্মী, এটা তুমি কিভাবে বুঝবা? তুমি বুঝবা হচ্ছে যদি ও পানির সাথে বিক্রিয়া করে,
অম্ল তৈরি করে। তার আগে বলতে পারো স্যার অক্সাইড কি? অক্সাইড মানে হলো অক্সিজেনের সাথে গঠিত যৌগ। তো বোরন মানে তো বোরন, ও যদি অক্সিজেনের সাথে যৌগ গঠন করে তাহলে B2O3 কেন হবে বলতো? কারণ হলো বোরনের যোজনী হলো 3, যেটা গেছে অক্সিজেনের কাছে, অক্সিজেনের যোজনী হলো 2, যেটা আসছে কার কাছে? বোরনের কাছে, B2O3। দেখো ও পানির সাথে বিক্রিয়া করে যে অ্যাসিডটা বানাইছে এটাকে বোরিক অ্যাসিড বলে। কি বলে? বোরিক অ্যাসিড। এই বোরিক অ্যাসিডের না আবার প্রকারভেদ আছে, অর্থ বোরিক অ্যাসিড, মেটাবোরিক অ্যাসিড, এটা আমরা পড়বো চ্যাপ্টারের লাস্টে। অজৈব যৌগের নামকরণ নামে আমাদের একটা টপিক আছে। আচ্ছা আমরা যা কিছু পড়তেছি সবই কিন্তু এখানে অজৈব যৌগ, জৈব যৌগ কিন্তু সেকেন্ড পেপারে, হ্যাঁ জিনিসটা খেয়াল রাখবা। এরপর আমাদের সেকেন্ড একটা কোশ্চেন যে L2O3 অর্থাৎ অ্যালুমিনিয়াম অক্সাইড ও উভধর্মী অক্সাইড গঠন করে। উভধর্মী অক্সাইড মানে আবার কি? দেখো উভচর প্রাণী কারা? যারা জলেও থাকে স্থলেও থাকে। উভধর্মী অক্সাইড মানে কি? যে সকল অক্সাইডের মধ্যে অম্লীয় ধর্মটাও আছে, যে সকল অক্সাইডের মধ্যে ক্ষারীয় ধর্মটাও আছে। এখন খেয়াল করে দেখো তো, অ্যালুমিনিয়াম অক্সাইড, আমি তোমাদেরকে একটু বিক্রিয়াটা দেখাই, কারণ অনেকে বুঝো না বিক্রিয়াটা কেমন করতে হয়। এটা পজিটিভ না, এটা নেগেটিভ না, পজিটিভ নেগেটিভ, পজিটিভ কারে দিবে, নেগেটিভে দিবে না। লেখো AlCl। কারণ তুমি তো জানো অ্যালুমিনিয়াম যোজনী 3, এটা কিন্তু জানতে হবে ওর সর্ববৃহৎ শক্তি স্তর কিন্তু 3টা ইলেকট্রন। তাহলে ওর যোজনী যাবে কার কাছে? ক্লোরিনের কাছে। আর অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে এটা পানি হবে। এখন জিজ্ঞাসা করতে পারো এখানে ক্ষার কে? যখন অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে তখন ও নিজে ক্ষার হিসেবে কাজ করছে। এখানে ও হচ্ছে ক্ষার, ও হচ্ছে ক্ষার, আর এটা হচ্ছে অ্যাসিড। এখন সমতা করতে হবে, এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? 2টা। এখানে ক্লোরিন কয়টা হয়ে গেছে বলো তো? 6টা। তারপরে হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 6টা। এখানে তুমি কি দিয়ে দিবা? 3 দিয়ে দিবা। তাহলে এভাবে আমরা আগে বিক্রিয়া কমপ্লিট করব, তারপরে সমতা করব। বিক্রিয়াটা আমি তোমাকে লিখে দেখালাম, কারণ পরীক্ষায় তো তোমার বিক্রিয়া দেওয়া থাকবে না, তোমাকে লিখতে হবে। আর তুমি যদি বাংলায় আবেগী শব্দ বলে আসো যে অ্যালুমিনিয়াম আছে উভধর্মী, কারণ অ্যাসিড হিসেবেও কাজ করে, ক্ষার হিসেবেও কাজ করে, তাহলে কিন্তু হবে না, বিক্রিয়া করে দেখাতে হবে। আচ্ছা এবার আসো, অ্যালুমিনিয়াম অক্সাইড বিক্রিয়া করছে কার সাথে? ক্ষারের সাথে। তাই যখন ও ক্ষারের সাথে বিক্রিয়া করছে তখন কিন্তু অম্ল হিসেবে কাজ করছে, যখন অম্লের সাথে করছে তখন ও ক্ষার হিসেবে কাজ করছে। এখানে কিন্তু লবণ বানাইছে, যেটা তোমরা হয়তো বাইরে কখনো দেখো নাই, নামটা লিখে নাও। ওর নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। হ্যাঁ, এটা একটা আনকমন লবণ, মনে রাখতে হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, যদি এই কোশ্চেনটা পরীক্ষা আসে যে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী অক্সাইড গঠন করে তাহলে কিভাবে আনসারটা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা এরপরে আসো, অনেক 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্নের সামনে আমরা আসলাম। এই প্রশ্ন কমপক্ষে 10টা সৃজনশীলের তোমার অনুধাবনে বা গতে আসছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার গঠন করে। তো ডাইমার গঠন করে পড়ার জন্য আমাদের সবার আগে জানতে হবে যে ডাইমার মানে কি। আচ্ছা পলিমার মানে কি এটা কিন্তু তোমরা জানো। কি জানো? যে অনেকগুলা মনোমার মিলে যদি একটা বৃহৎ অণু গঠন করে তাহলে সেটা হচ্ছে পলিমার। এটা হচ্ছে মনোমার, এটা হচ্ছে কি পলিমার। তার ডাইমার মানে কি? নিশ্চয়ই দুইটা মিলে গঠন করবে, দুইটা মিলে একটা হবে, এটা হলো আমার ডাইমার। তাহলে এখানে ডাইমার দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে আরেকটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যুক্ত হয়ে Al2Cl6 নামক একটা ডাইমার গঠন করছে। এখন এই যে ডাইমার গঠন আমি দেখব, খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা শব্দ ব্যবহার করা হয়েছে, সন্নিবেশ বন্ধন। তো দুঃখের বিষয় হলো এটা পড়তে গেলে আমার সন্নিবেশ বন্ধন জানতে হবে। তা চলো আমরা একটু ছোট করে সন্নিবেশ বন্ধন মানে কি এটা শিখে আসি। খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে অ্যামোনিয়া আছে, খেয়াল করো অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়ার সাথে H প্লাস আছে না, H প্লাসের তুমি একটা বিক্রিয়া ঘটাবা। যখন তুমি বিক্রিয়া ঘটাবা তখন খেয়াল করে দেখো এই অ্যামোনিয়াটা ওর মুক্তজ ইলেকট্রনটা এই হাইড্রোজেনের সাথে শেয়ার করে একটা NH4 প্লাস গঠন করছে। কি গঠন করছে? NH4 প্লাস গঠন করছে। আচ্ছা সন্নিবেশ বন্ধন তোমরা পড়ার আগে বলো তো সমযোজী বন্ধন তোমরা কি শিখছো? শিখছো হচ্ছে ওখানে দুইজনই ইলেকট্রন শেয়ার করবে, ওটাও শেয়ার করব ওটাও শেয়ার করব, দুইজন শেয়ার করে সমযোজী বন্ধন করব। কিন্তু সন্নিবেশ বন্ধনে ইলেকট্রন শেয়ার করবে যে কোনো একজন, আরেকজন শেয়ার করবে না। দেখো H প্লাসের তো আর কোনো ইলেকট্রন নাই, ও শেয়ার করবে কই থেকে? তাই একমাত্র NH3 শেয়ার করছে, এই যে একজোড়া মুক্তজ ইলেকট্রন ও হাইড্রোজেনের সাথে শেয়ার করছে, ওটা অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে, যার থেকে শেয়ার।
তাই এটার সঙ্গে দেখলে তোমরা বুঝে যাবো এখানে সন্ধিবাহী বন্ধন হয়েছে। আমি তোমাদেরকে আরেকটু প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাহায্যে বুঝাই। মনে করো তোমরা দুই বন্ধু বার্গার খাইতে গেছো। এখন বার্গার যদি তুমি খাইতে গেছো, এখানে যে বার্গার খাওয়াবে তার শর্ত কি জানো? তার শর্ত হলো তার টাকা থাকতে হবে। আর যে বার্গার খাবে, ওই যে ট্রিট খাইতে গেছো মনে করো, তার শর্ত হলো তার পেটে খালি জায়গা থাকতে হবে। ঠিক তেমনি আমি তোমাকে সন্ধিবাহী বন্ধনের আরেকটা এক্সাম্পল দেখাই। এই দেখো, এই যে বিএফসি মনে করো, হ্যাঁ, বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি দেখো, এখন ও যে মুক্তজোড় ইলেকট্রন দিবে তার শর্ত কি? ওর মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে ওই যে যে বন্ধু আমাকে বার্গার ট্রিট দিবে তার মতো, যে ওর টাকা থাকতে হবে। আর মুক্তজোড় ইলেকট্রন যে রিসিভ করবে, গ্রহণ করবে, তার শর্ত হলো তার অষ্টক অপূর্ণ থাকতে হবে। অষ্টক অপূর্ণ থাকতে হবে, ওদের অষ্টকটা অপূর্ণ থাকতে হবে। যদি অষ্টক অপূর্ণ না থাকে তাহলে তার ওরা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করতে পারবে না। তাহলে অষ্টক অপূর্ণ আছে আমি কেমনে বুঝবো? এটাও বুঝাই দিই। ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড পড়াচ্ছি না, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অষ্টক অপূর্ণ, আমি আবার বলে দিই, ওর অষ্টক অপূর্ণ। ওর যে অষ্টক অপূর্ণ এটা আমি কেমনে বুঝবো? চলো আগে এটা বুঝাই, তারপর অন্য কথা। আচ্ছা, তো তুমি অ্যালুমিনিয়াম আঁকো, বলো তো অ্যালুমিনিয়াম বাইরে কয়টা ইলেকট্রন? 8টা। তারপরে কয়টা বলো তো? 3টা। এই 3টার সাথে 3টা কিন্তু ক্লোরিন আসছে। ক্লোরিন ওর সাথে কয়টা করে শেয়ার করবে বলো তো? দেখো ক্লোরিনের বাইরে কয়টা ইলেকট্রন? 7টা না? একটা অ্যালুমিনিয়াম সাথে শেয়ার করছে। ক্লোরিনের অষ্টক কিন্তু পূর্ণ হয়ে গেছে। ওই যে আরেকটা ক্লোরিন আসছে এদিকে। যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যালুমিনিয়ামের সর্ববহিত শক্তি স্তরের 3টি ইলেকট্রনের সাথে 3টা ক্লোরিন আসছে, এই যে 3টা ক্লোরিন, তখন অ্যালুমিনিয়ামের বাইরে কয়টা ইলেকট্রন? এই যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তার মানে অ্যালুমিনিয়ামের বাইরে কিন্তু এখন 6টা ইলেকট্রন, অষ্টক অপূর্ণ। যদি এখন অ্যালুমিনিয়ামের বাইরে যৌগ গঠনের পরে 8টা থাকতো তাহলে বলতাম অষ্টক অপূর্ণ। 8টার থেকে যদি বেশি থাকতো তাহলে বলতাম অষ্টক সম্প্রসারিত যৌগ, যেমন PCl5। ফসফরাসের বাইরে কি 5টা ইলেকট্রন না? এর মধ্যে 5টা জায়গায় 5টা ক্লোরিন আসলো। এখন ফসফরাসের বাইরে কয়টা বলতো? 10টা। তাহলে অষ্টক সম্প্রসারণ হয়েছে। বাট আমাদের তো বাইরে শেয়ার করার পরেও 6টা, আমাদের অষ্টক এখানে সংকোচন করছে, মানে অষ্টক অপূর্ণ। তাহলে যে দাতা পরমাণু, দাতা, হ্যাঁ, ডোনেটর, দাতা পরমাণু, তার শর্ত কি? মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে। আর যে গ্রহিতা পরমাণু, গ্রহিতা, যার দিকে অ্যারো চিহ্ন দেব, তার শর্ত হলো তোমার অষ্টক অপূর্ণ থাকতে হবে। তাহলে আমি আবারও বলি, তোমরা যখন দুই বন্ধু বার্গার খেতে যাও, বার্গার খেয়ে দুইজনই বিল দিয়ে দাও, এটা হলো তোমার সমযোজী যৌগ, স্প্লিট করে দিছো বিলটা। আর যদি বার্গার খেয়ে একজন বিল দিছো, খাইছো দুই বন্ধু মিলে, এটা হলো তোমার সন্নিবেশ বন্ধনের মতো, যেখানে যে বিল দেবে তার যেমন টাকা থাকতে হবে, তেমনি যে মুক্তজোড় ইলেকট্রন দান করবে তার মুক্তজোড় ইলেকট্রন থাকতে হবে, আর যে গ্রহণ করবে তার অষ্টক অপূর্ণ থাকতে হবে। এই হলো সন্নিবেশ বন্ধন। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। কেন তখন আমরা সন্নিবেশ বন্ধন নিয়ে কথা বললাম? তার কারণ হলো এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে ডাইমার গঠন করবে সেখানে সন্নিবেশ বন্ধন ঘটবে। চলো এবার আমরা একটা চিত্র আঁকি, যে চিত্র ছাড়া আমাদের এই কোশ্চেনের আনসার দেওয়া যে কথা আর না দেওয়া একই কথা। আচ্ছা, তো তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাকে একটু ভাঙা লেখো জাস্ট। এই যে এদিকে একটা ক্লোরিন দাও, এদিকে একটা ক্লোরিন দাও, এদিকে একটা ক্লোরিন দাও, তারপরে ওর পাশে আরেকটা অ্যালুমিনিয়াম দাও, তারপরে আবার এদিকে একটা ক্লোরিন দাও, এদিকে একটা ক্লোরিন দাও, এদিকে একটা ক্লোরিন দাও। এখন ক্লোরিনের বাইরে তো তোমরা মাত্রই দেখলাম যে 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, 7টা না? তার মধ্যে 1 জোড়া যদি ও অ্যালুমিনিয়ামের শেয়ার করে, দেখো এই যে এর মধ্যে 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন, এই যে ও অ্যালুমিনিয়ামের সাথে শেয়ার করে একটা সন্নিবেশ বন্ধন করলো। আবার এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের একটা ক্লোরিন, তার 1 জোড়া মুক্তজোড় ইলেকট্রন এই পাশের অ্যালুমিনিয়ামের সাথে একটা সন্নিবেশ বন্ধন গঠন করলো। গঠন করে তোমার সন্নিবেশ বন্ধন করে এরা যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে কি গঠন করলো? Al2Cl6। এটাই হলো আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার। এটাই হলো আমার ডাইমার। তাহলে এখানে ক্লোরিন কেন দান করতে পারছে ইলেকট্রন? দান করতে পারছে এই কারণে, কারণ ওর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে। আর এখানে অ্যালুমিনিয়াম কেন গ্রহণ করতে পারছে? তার রিজন হলো তোমার এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে অ্যালুমিনিয়ামের অষ্টকটা অপূর্ণ, যার ফলে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে ওরা একত্রে একটি যৌগ গঠন করে Al2Cl6 বা ডাইমার গঠন করছে। তাহলে এই চিত্রটা তোমরা খাতায় তুলে নাও, সুন্দর মতো চিত্রটা আঁকবা। এটা তোমাদের পরীক্ষায় অনুধাবন আসার চান্স বেশি, কারণ এখানে বেশি লেখা নাই, 1 পৃষ্ঠা অর্ধেকের মধ্যে এটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা
গ্রুপ 13 এই ইম্পর্টেন্ট কোশ্চেনটাও শিখলাম।